বাংলাদেশ নিয়ে নতুন করে বলার কি আর কিছু নেই এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং টিভি চ্যানেলে অবশ্যই দেখেই নিয়েছেন যে গোটা বাংলাদেশ কিন্তু পুড়ছে। গোটা বাংলাদেশ কিন্তু এখন অশান্ত হয়ে রয়েছে। গোটা বাংলাদেশে প্রায় 300-র ওপর কিন্তু মানুষ একই মুহূর্তে মারা গেছে বা শহীদ হয়েছে। গোটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পুড়ছে। এই বাংলাদেশে প্রায় হাজার হাজার মানুষ এখনও জেলবন্দি রয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু এখনও অবধি হসপিটাল রয়েছে। তো বাংলাদেশে এমন কি হলো যে গোটা বাংলাদেশ আজকে এরকম পরিস্থিতি হলো? বাংলাদেশ তো এরকমভাবে ছিল না, হট করে এমন কি হলো যে গোটা বাংলাদেশে আজকে এতটা ভয়ানক পরিস্থিতি হলো? এই ভয়ানক পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে একটি কোটার জন্যই কিন্তু একটা আন্দোলন হয়। সেই আন্দোলন নিয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে যায় সমস্ত ছাত্ররা, এবং সেইখান থেকেই কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি হয়। তাহলে কিসের কোটা, কী কোটা, কোথায় থেকে এই কোটাটা আসছে, কোন কোটার কথা বলা হচ্ছে, সমস্ত জিনিসটা চেষ্টা করবো এই ভিডিওতে আলোচনা করার। তো কোটাটা কি সেটা বলার আগে বাংলাদেশের একটুকু ব্যাপার একটু বলে দিই। যে বাংলাদেশ কিন্তু প্রথমে কিন্তু এই যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ ছিল না, আগে কিন্তু ইস্ট পাকিস্তান নামে ছিল। 1971 সালের আগে কিন্তু পাকিস্তানে, বর্তমানে যে পাকিস্তান রয়েছে তারই একটি অংশ ছিল বাংলাদেশ, যাকে ইস্ট পাকিস্তান বলা হতো। 1971 সালে কিন্তু যুদ্ধ হয়, এবং এই যে বাংলাদেশ কিন্তু ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরিত হয় বা বাংলাদেশ স্বাধীন লাভ করে। এই যে বাংলাদেশ স্বাধীন লাভ করে 1971 সালে যখন যারা যারা যুদ্ধ করেছিল, যারা যারা শহীদ হয়েছিল, তাদের সেই শহীদ যারা যারা হয়েছে তাদের ফ্যামিলি এবং যারা যারা সেখানে অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু মুক্তিযোদ্ধা বলা হয়। পরবর্তীকালে সরকার গঠন যখন হয় তখন সরকার কী করে, এই মুক্তিযোদ্ধার জন্য কিন্তু 30% কোটা কিন্তু রিজার্ভ রাখা হয়। তারপর সরকারি 1972 সালে যখন সরকার গঠন হয় তখন এই 30% কোটা হিসাবেই কিন্তু যে মুক্তিযোদ্ধা ছিল তাদের কিন্তু সমস্ত ফেসিলিটি দেওয়া হতো। ধরুন সরকারি কোনো রকম ফেসিলিটি যদি বা কোনো রকম চাকরি যদি বেরোয়, সেখানে 30% লোক কিন্তু এই যে মুক্তিযোদ্ধা যে কোটা আছে বা মুক্তিযোদ্ধা যারা আছে তাদের ফ্যামিলি বা তাদের মধ্যে নেওয়া হতো। এখান থেকে সমস্ত কিছু ঠিক ছিল। 2018 সাল আসে, তখন কিন্তু একটি আন্দোলন শুরু হয়, যেখানে ছাত্ররা বলে কি, এই যে 30% কোটাটি আছে এই কোটাটাকে বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? তারা যেটা বলে যে মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ নিয়েছিলেন তারা প্রায় সবাই চাকরি পেয়ে গেছে, অনেকেই মারা গিয়েছে, আর অনেকেই আছে যারা সঠিক যাদের পড়াশুনো ছিল না, আর্টস ছিল, যার জন্য কিন্তু তারা চাকরি পায়নি। বর্তমানে এই যে মুক্তিযোদ্ধা যে কোটা যে লাভটা আছে তারা কারা নিচ্ছে, যে মুক্তিযোদ্ধায় যারা আন্দোলনে যারা সামিল হয়েছিলেন বা যারা পরিবারে ছিলেন তাদের যে নাতি পুতনি যারা যারা আছে, পরের পর বংশের পর বংশ যারা আছে তারা লাভ নিচ্ছে। এছাড়াও ভুয়ো তথ্য দিয়ে কিন্তু অনেকেই আছে যারা এই মুক্তিযোদ্ধার যে ফেসিলিটিগুলো আছে বা যে কোটার যে ফেসিলিটি আছে সেটা নিচ্ছে। এটার ওপর কারেকশন করতে হবে। যারা মুক্তিযোদ্ধায় আন্দোলন করেছিলেন তারা মানছি, তাদের ছেলেরা মানছি, কিন্তু তাদের ছেলেরা কেনই বা এই ফেসিলিটিটা নেবে? ছাত্ররা কিন্তু এটা একটা আন্দোলন করে। তো এটা নিয়ে কিন্তু সরকারের সাথে কথা হয়, এবং সরকার কি করে, যে এই যে মুক্তিযোদ্ধা যে কোটা সেটা কারেকশন করা বাদ দিয়ে টোটাল যে আপনার যে কোটা সিস্টেম আছে সেই কোটা সিস্টেমটাকে তুলে দেয়। তার ফলে কি হয়, যে কোটা সিস্টেম সেই কোটা সিস্টেমটা উঠে যায়। তার ফলে যারা যারা অনগ্র শ্রেণী যারা ছিল তারা কিন্তু বঞ্চিত হয়, এছাড়াও মহিলা যারা রয়েছে তারা বঞ্চিত হয়, এছাড়াও যারা যারা প্রতিবন্ধী রয়েছেন তারাও কিন্তু বঞ্চিত হয়। মানে এই মুহূর্তে বর্তমানে যে বাংলাদেশের যে কোটা সিস্টেম যেটা রয়েছে, ধরুন 100 জনটা সিট যদি থেকে থাকে, তাহলে বাংলাদেশের যে কোটা সিস্টেম রয়েছে সেখান থেকে প্রায় 56% রিজার্ভ রাখা থাকে, এবং 44% মেধা তালিকায় কিন্তু নেওয়া হয়। যেমন বিভিন্ন যেমন কোটাগুলো আছে, যেমন আপনার 30% কোটা তো আপনার এখানেই রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য, এছাড়াও মহিলাদের জন্য 10% রয়েছে, এছাড়াও আপনার অনগ্র শ্রেণী আছে তাদের জন্য 5% রয়েছে, এছাড়াও আপনার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী তাদের জন্য আপনার 1% রয়েছে। এরকমভাবে সমস্ত কোটা মিলে কিন্তু আপনার 56% কোটা রয়েছে, এবং মেধা তালিকা কিন্তু 44% রয়েছে। তখন 2018 সালে যখন এই যে আন্দোলনটা হয়েছিল তখন যারা ছাত্ররা আছে তারা কি বলেছিল, যে এই যে মুক্তিযোদ্ধা যেই 30% যে কোটাটি রয়েছে সেখান থেকে কারেকশন করা হোক, তাহলে কি হবে, আগে থেকে তো 44% কোটা আছে, এবং এখান থেকে কিছু কোটা নিয়ে কিন্তু আপনার মেধা তালিকাটা বাড়ানো হবে। সরকার কি করে, যে শুধু মুক্তিযোদ্ধার কোটাটা বাদ দিয়ে টোটাল যে কোটা সিস্টেম ছিল সেটাকে কিন্তু বন্ধ করে দেয়। এখানে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় পরবর্তীকালে। যারা যারা মুক্তিযোদ্ধা যারা কোটার ফেসিলিটি পেত তারা, এছাড়াও যারা আপনার অনগ্রী শ্রেণী আছে তারা, এবং প্রতিবন্ধীরা আপনার কোর্টে যায়, এবং কোর্টে গিয়ে কিন্তু রায় হয়, কোর্টে গিয়ে কিন্তু একটা কেস হয় বা পিটিশন ডায়াল হয়।
পরবর্তীকালে 2024 সালের জুলাই মাসে কোর্টে থেকে একটি রায় আসে যে 2018 সালের আগে যেভাবে আপনার কোটা সিস্টেম ছিল সেই কোটা সিস্টেমে কিন্তু কাজ হবে। তারপর থেকে আবার কিন্তু আপনার যে 2018 সালে যেভাবে আন্দোলন হয়েছিল সেই রকমই আবার একটা বড় আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের পরিস্থিতি আজকে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে কী একটা ভয়ানক পরিস্থিতি হয়েছে এই বাংলাদেশের। কতই মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছেন, কত মানুষ জেলের মধ্যে রয়েছে, কত অশান্তি হয়ে রয়েছে। বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি হওয়ার মূল কারণ হচ্ছে এটাই। এই পরিস্থিতি থেকে কবে যে বেরোবে, কীভাবে বেরোবে কাউরই জানা নেই। আশা করি, চেষ্টা করি এবং অপরওয়ালার কাছে, ভগবানের কাছে দোয়া করি বাংলাদেশ আবার যাতে যে পুনরায় পুরনো বাংলাদেশে ফিরে আসে এবং পুরনো বাংলাদেশ যেভাবে শান্ত শিষ্টভাবে মানুষ ছিল সেভাবে থাকে। ভগবানের কাছে, আল্লাহর কাছে, অপরওয়ালার কাছে একটাই প্রার্থনা যাতে বাংলাদেশ শান্ত হয় এবং সেখানকার মানুষরা ভালোভাবে জীবিকা যাপন করতে পারে। এই ছোট্ট একটা ইনফরমেশন এটাতেই আমাদের বলার ছিল যে বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হওয়ার কারণটা কী। তো যাই হোক, এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ছিল। যদি এই ইনফরমেশন, এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন করে নেবেন। পারলে পরে এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করবেন।